السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের আলোচনার মূল বিষয় হল ইফেক্টিভ হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট। এটা আমাদের আজকের আলোচনার মূল টপিক। এখানে আজকের আলোচনার মূল বিষয়ের মধ্যে কয়েকটা পয়েন্ট, 4টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো কাজ নির্ধারণের কৌশল, 2 নম্বর সময়নিষ্ঠতা তথা সময়ের প্রতি খেয়াল রাখা, 3 নম্বর মূল্যায়ন পদ্ধতি, 4 নম্বর শৃঙ্খলা তৈরি করা। 4টে পয়েন্টে আমরা কথা বলবো। 1 নম্বর হলো কাজ নির্ধারণের কৌশল। কাজ আমি কীভাবে নির্ধারণ করব? হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীর শেখার গভীরতা বাড়ায়। কিছু হোমওয়ার্ক দেওয়া, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া, তাই সেটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত। এটা আমাদের পরিকল্পিত হওয়া উচিত। ক্লাসে শেখানো বিষয়গুলো অনুসারে হোমওয়ার্ক দেওয়া। ক্লাসে যা যা শেখানো হলো ওই অনুযায়ী হোমওয়ার্ক দেওয়া, শেখার বাইরে নয়, শেখার ভিতর থেকে হোমওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক তৈরি করে দেওয়া। কাজ ছোট ছোট ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ করা সবগুলো কাজ, কারণ ছোট ছোট কাজে ভাগ করলে ছাত্রদের চাপ কম হয়। অল্প অল্প করে কাজ দিলে ছাত্রদের চাপ কম হয়। আর 3 নম্বর হলো প্রশ্ন এমন হওয়া উচিত যা চিন্তা করা যায় এবং প্রয়োগ করতে বাধ্য করে। সোজা কথা, প্রায়োগিক প্রশ্ন দেওয়া, প্রায়োগিক কিছু টাস্ক বা প্রশ্ন দেওয়া, যে সমস্ত প্রশ্ন নিয়ে ছাত্রদের চিন্তা ভাবনা করতে হয়। ছোট ছোট কাজ, ছোট ছোট কিছু প্রশ্ন এরকম দেওয়া। এগুলো দেওয়ার আগে অবশ্যই আমাদের শিখিয়ে দিতে হবে যে কীভাবে চিন্তা ভাবনা করে উত্তর বের করবে। ওগুলো আমাকে অবশ্যই শিখাতে হবে বাচ্চাদেরকে, ছাত্রদেরকে। যেমন আমি যদি ইংরেজি ক্লাস নিয়ে থাকি, তাহলে ইংরেজি ক্লাসের মধ্যে পার্ট অফ স্পিচ এখানে আছে, এর মধ্যে আছে। পার্ট অফ স্পিচ যদি আমি শিখাই, তাহলে হোমওয়ার্কে ছাত্রদের একটা ছোট ছোট গল্প থেকে বিভিন্ন পার্ট অফ স্পিচ বের করার জন্য বলা। কিছু গল্প, একটা গল্প দিয়ে দিলাম যে এই গল্পের মধ্যে কতগুলো পার্ট অফ স্পিচ আছে, এটা বের করে নিয়ে আসবে। ছাত্রদেরকে বলে দেওয়া, শিখিয়ে দেওয়া। প্রথমে আগে শিখিয়ে দিতে হবে, কয়েকটা উদাহরণের মাধ্যমে শিখিয়ে দিয়ে তারপরে একটা গল্প দিয়ে গল্পের মধ্যে কতগুলো পার্ট অফ স্পিচ আছে খুঁজে বের করে আনতে বলা। আর 2 নম্বর হলো সময়ের প্রতি খেয়াল রাখা, সময় নিষ্ঠতা বজায় রাখা তথা সময়ের প্রতি খেয়াল রাখা। যে কথা আমি ইতিপূর্বে একটা ভিডিওর মধ্যে আগে বলেছি যে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। ক্লাস রুটিন তৈরি করা, শিক্ষার্থীদের কাজ করার জন্য স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা জরুরি। অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কের জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেওয়া, নির্দিষ্ট তারিখ ঘোষণা করা যে অমুক তারিখে দিতে হবে। আজকে 24 তারিখ, উদাহরণস্বরূপ আগামী 26 তারিখের মধ্যেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন। 2 দিনের মধ্যে জমা দিয়ে দিবেন, মাত্র 2 দিন হাতে সময়। তাহলে ছাত্রদের মধ্যে গুরুত্ব থাকবে যে 2 দিনের মধ্যে আমাকে অ্যাসাইনমেন্টগুলো কাজ করে জমা দিতে হবে। উদাহরণস্বরূপ বললাম আর কি। সময় মতো জমা না দিলে ফলাফলে প্রভাব পড়বে বলে জানানো। যদি সময় মতো জমা না দেন,
ছাত্রদেরকে আমি বলা যে 25 তারিখ 26 তারিখে যদি জমা না দেন তাহলে কিন্তু ফলাফল কম আসবে, 28 তারিখে জমা না দিলে ফলাফল কম আসবে। এবং উদাহরণস্বরূপ একটা বলা, সময়সীমা নির্ধারণ করে দিয়ে এটা বলা যে উদাহরণস্বরূপ 28 তারিখের পরে দিলে আপনারা 20 নম্বর কম পাবেন, বা 29 তারিখের পরে জমা দিলে 30 নম্বর কম পাবেন, আর লাস্ট ডেট 26 তারিখে জমা দিলে আপনারা ফুল 100 নম্বর পাবেন। এভাবে বলে দেবো, বলে দিলে ছাত্রদের মধ্যে গুরুত্ব আসবে। আর যদি বড় কাজ হয়, বড় কাজ হইলে সময় একটু বাড়াই দেওয়া, 5 দিন বা 6 দিন সময় বাড়াই দেওয়া, একটা হোমওয়ার্কের জন্য সময় বাড়াই দেওয়া, সময় নির্ধারণ করা যে 6 দিনের মধ্যে জমা দিয়ে দেবেন বা 1 সপ্তাহের মধ্যে জমা দিয়ে দেবেন। আর উদাহরণ হলো যে গণিতের মাসিক যদি অ্যাসাইনমেন্ট হয় 10 দিনের মধ্যে জমা দেওয়ার জন্য বলা, 10 দিনের মধ্যে 2 ধাপে জমা দেওয়া। প্রথম 5 দিনের মধ্যে 1 ভাগ জমা দেওয়া, আর পরের 5 দিনের মধ্যে 1 ভাগ জমা দেওয়া, 2 ভাগ করে কাজ জমা দিতে বলা। বেশি কাজ হইলে 2 ভাগ করতে বলা। তাহলে এই কাজ করতে হবে যে আমার যদি অ্যাসাইনমেন্টের কাজ যদি বেশি হয়ে যায় তাহলে ছাত্রদেরকে বলে দিতে হবে, সময় নির্ধারণ করে দিতে হবে। আর 3 নম্বর হলো মূল্যায়ন পদ্ধতি। আমি কিভাবে মূল্যায়ন করব? এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আগে আলোচনা করেছি। ছাত্রদের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আগের একটা ভিডিওতেও গেছে এ কথা। হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট কেবল জমা দেওয়া নয়, আর তারা যথাযথ মূল্যায়ন হওয়া জরুরি। খালি শুধুমাত্র আমি কাজ দিলাম, অ্যাসাইনমেন্টে কাজ দিলাম আর ছাত্ররা এনে জমা দিল, বিষয়টা যেন এরকম এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এগুলোর জন্য যথাযথ মূল্যায়ন করা হয়। এটা আমার জন্য জরুরি। যথাযথ মূল্যায়ন করলে ছাত্রদের মধ্যে গুরুত্ব পাবে, শিক্ষকদের মধ্যে গুরুত্ব পাবে। আর কৌশল হলো স্পষ্ট মার্কিং রুবিক্স তৈরি করা, কাজের গুণগত মান, সৃজনশীলতা ও সময় মতো জমার ভিত্তিতে মূল্যায়ন করা। কাজের গুণগত মান, সৃজনশীলতা ও সময় মতো জমার ভিত্তিতে মূল্যায়ন করা। কাজের গুণগত মান দেখতে হবে, একজনের কাজ অনেক সুন্দর হয়েছে, অ্যাসাইনমেন্টগুলো লিখছে খুব সুন্দর করে, সৃজনশীলতা খুব সুন্দর, আবার সময় মতো জমা দিছে, এই ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। মানে সবকিছু দেখে শুনে মূল্যায়ন করতে হবে। আর প্রয়োজন হলে ব্যক্তিগত কোনো ফিডব্যাক আমাকে দিতে হবে। এর উদাহরণ হলো এক্সপেরিমেন্ট রিপোর্টে শুধু ফলাফল নয়, প্রক্রিয়া, নির্ভুলতা ও বিশ্লেষণ মূল্যায়নে বিবেচনা করা। এক্সপেরিমেন্ট রিপোর্টে শুধু ফলাফল নয়, শুধু ফলাফল দিয়ে দিলাম বাস, অ্যাসাইনমেন্ট জমা দিলে ফলাফল দিয়ে দিলাম বাস, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। প্রক্রিয়া দেখতে হবে, নির্ভুলতা দেখতে হবে, বিশ্লেষণে মূল্যায়নে বিবেচনা করতে হবে। 4 নম্বর হলো শৃঙ্খলা তৈরি করা। শৃঙ্খলা আমাকে অবশ্যই থাকতে হবে ক্লাসে, যে কথা আমি আগেও বলেছি একটা ভিডিওর মধ্যে শৃঙ্খলার কথা। শৃঙ্খলা বজায় থাকলে শিক্ষার্থীরা দায়িত্বশীল হয়, প্রত্যেকটা শিক্ষার্থী দায়িত্বশীল হবে, সময় মতো কাজ সম্পন্ন করবে যদি আমার শৃঙ্খলা বজায় রাখে, এর কৌশল হলো নিয়মিত হোমওয়ার্ক চেক করা, সময় মতো প্রতিদিন হোমওয়ার্কগুলো চেক করলে ছাত্রদের মধ্যে গুরুত্ব আসবে, দায়িত্বশীল হবে। কাজ না করার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা, যদি হোমওয়ার্ক যদি করে না নিয়ে আসে এর জন্য কিছু উপযুক্ত ব্যবস্থা রাখা, যেমন ওয়ার্নিং দেওয়া, অভিভাবকের সঙ্গে আলোচনা করা, ছাত্রকে ওয়ার্নিং দেওয়া, ইতিবাচক আচরণে উৎসাহিত করা, যেমন ইতিবাচক আচরণের কথা বারবার কয়েকটা ভিডিওর মধ্যেও গেছে। যারা নিয়ম মেনে কাজ করে তাদের প্রশংসা করা। ক্লাসের মধ্যে কিছু ছাত্র থাকে, ওরা প্রতিদিন হোমওয়ার্ক জমা দেয়, প্রতিদিন সবকের পড়া শিখে আসে, তাদের প্রশংসা করা, তাদের প্রশংসাগুলো অন্যান্য ছাত্রদের সামনে করা, যাতে করে অন্যান্য ছাত্ররাও উৎসাহ পায়, উদ্দীপনা পায়। যারা নিয়মিত কাজ জমা দেয় তাদের ক্লাসে বিশেষ স্বীকৃতি দেওয়া ব্যবস্থা করা।
যেমন এর উদাহরণ হলো যে একজন শিক্ষক ক্লাসে প্রতিদিন 10 মিনিট সময় রেখে হোমওয়ার্ক চেক করে থাকেন, কাজ সময় মতো জমা না করলে ছোট্ট জরিমানার ব্যবস্থা রাখেন, পাশাপাশি সময় মতো কাজ জমা দেয়, এমন ছাত্রদের ছোট ছোট পুরস্কারের ব্যবস্থা করেন। যে সমস্ত ছাত্র নিয়মিত কাজ জমা দেয়, নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দেয়, তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা রাখেন, এতে সবাই উৎসাহিত হয়। ইফেক্টিভ হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট শিক্ষার্থী শেখার প্রক্রিয়া গভীর করবে। ইফেক্টিভ হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া গভীর করবে, সময় ব্যবস্থাপনা শেখাবে এবং দায়িত্বশীলতা গড়ে তুলবে। প্রত্যেকটা স্টুডেন্টকে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবে। তাই শিক্ষক হিসেবে এটি পরিকল্পিতভাবে পরিচালনা করা একান্ত প্রয়োজন। তা আজকের আলোচনার মূল বিষয় ছিল হলো ছাত্রদের জন্য ইফেক্টিভ হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট দেওয়া, এটা আমাদের মূল বিষয় ছিল। আর এই মূল বিষয়ের মধ্যে 4টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। 1 নম্বর হলো কাজ নির্ধারণের কৌশল, 2 নম্বর সময় নিষ্ঠতা বাড়ানো, 3 নম্বর মূল্যায়ন পদ্ধতি, আর 4 নম্বর হলো শৃঙ্খলা তৈরি করা। এই আমরা 4টা পয়েন্টে আমরা আজকের আলোচনা করলাম। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা সবাই দেখবেন, নিজেও দেখবেন, পরিপূর্ণ ভিডিও সবাই দেখবেন। ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে ইতিপূর্বে সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সবগুলো ভিডিও যদি আপনারা সবাই দেখেন, তাহলে একটা করে ভিডিও দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, নিজেও দেখবেন, আরেকজনকে দেখার জন্য উৎসাহ দেবেন। যেভাবে পরামর্শমূলক কিছু কথা বললাম, ওইভাবে আমরা যদি ক্লাসে প্রয়োগ করার চেষ্টা করি, ইনশাল্লাহ উপকৃত হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।